হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। তো আমরা আগের দিনে একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম যে কেন্দ্র সরকার কিন্তু নিজেকে বাঁচাতে গেলে যা ইচ্ছা তাই করবে। ওকে? তো সেই জিনিসটা এখন লক্ষ্য করা যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গের ভাগ্য খুলতে যাচ্ছে। মানে খুবই একটা সুসংবাদ। সেই সংবাদ নিয়ে আজকে আলোচনা করব আমরা যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। কলকাতাতে বেসিক্যালি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে কিন্তু সেমিকন্ডাক্টরের কিন্তু কারখানা স্থাপন হতে চলেছে। ওকে? ফ্যাক্টরি স্থাপন হতে চলেছে। এবার অনেকে বলবে সেমিকন্ডাক্টর কি? আর সেমিকন্ডাক্টরের কোম্পানি আমেরিকান কোম্পানি কেন পশ্চিমবঙ্গে মানে ফ্যাক্টরি খুলবে? মমতা ব্যানার্জি কি আমেরিকাতে গিয়ে আমেরিকার কোনো কোম্পানির সাথে ডিল করেছে কিনা? নাকি কে করেছে, কি না করেছে সবকিছু নিয়ে আলোচনা করব। তার আগে যে জিনিসটা করে নিব আমরা, সেটা হচ্ছে বেসিক্যালি একটা ফটো আপলোড করব। ওকে? সেই ফটোটাতে আপনারা পুরোপুরি বুঝে যাবেন যে কি চলছে কি না চলছে। জাস্ট এ মিনিট। ওকে? উম এবার দেখতে পারবেন। চলুন দেখা যাক। এই দেখুন। ওকে? মানে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আছে ৩ দিনের সফরে রয়েছে। ২১, ২২, ২৩ ৩ দিন তিনি কিন্তু আমেরিকাতে গিয়েছেন এবং সেখানে কোয়াড এর মিটিং চলছে। কোয়াড বেসিক্যালি ৪ টা দেশের একটা হচ্ছে সংযুক্ত একটা টিম তৈরি করা। ওকে? যেমন নাটো আমরা ছিলাম এবং অন্যান্য যে বেসিক্যালি ভার্সা প্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন যে টিটি হয়ে থাকে সেরকম হচ্ছে একটা দল গঠন করা। যেমন সার্ক রয়েছে। সার্ক যেমন অর্থনৈতিক ক্ষেত্রে বেসিক্যালি কোয়াড কিন্তু একটা সামরিক ক্ষেত্রে একটা শক্তিশালী গ্রুপ। ৪ টা গ্রুপের। ওকে? কোয়াড আমরা যেমন পাবজি খেলার সময় দেখি যে ওকে সিঙ্গেল খেলছি কোনো সময় ডুয়েল খেলছি, ওকে? ট্রিপল খেলছি কিংবা কোয়াড খেলছি। কোয়াড মানে ৪ জন। ওকে? এই ৪ জনের মধ্যে রয়েছে আমেরিকা রয়েছে, ইন্ডিয়া রয়েছে, আর হচ্ছে বেসিক্যালি জাপান রয়েছে এবং রয়েছে বেসিক্যালি আরেকটা দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এই ৪ টা দেশ মিলে কি তৈরি করেছে? কোয়াড তৈরি করেছে। সেই কোয়াডের মিটিং এ আমেরিকাতে হচ্ছে। সেই মিটিং কিন্তু জয়েন করার জন্য নরেন্দ্র মোদী গিয়েছে আমেরিকাতে। আর সেখানে কিন্তু পুরোপুরিভাবে কথাবার্তা চলছে। কেন চলছে সবকিছু আলোচনা করব। তার আগে আমি নিউজ পেপার গুলো দেখে নিই। শুধু বাংলা নিউজে ছাপানো হয়নি। বড় যে নিউজ পেপার গুলো হচ্ছে সেখানেও ছাপানো হয়েছে কালকে। ওকে? দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া রয়েছে যে পুরোপুরিভাবে কিন্তু ড্রোন সিস্টেম থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা হবে। ওকে? এবার সেমিকন্ডাক্টর কলকাতায় কি তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টরের কারখানা নিয়ে কথা চলছে এবং সেটা কিন্তু পাকাপোক্তর দিকে একবারে এখনো পর্যন্ত 100% হয়নি কিন্তু শেষের দিকে। কারণ নরেন্দ্র মোদী আজকে হয়তো 23 তারিখ আজকে চলে আসবে। কালকে 22 তারিখ ছিল, পরশুদিন গিয়েছেন। এবার যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ১ম এ বিদেশের কথাবার্তা নিয়ে বলে দিই, তারপরে ইন্ডিয়ান পলিটিক্সটা আলোচনা করব। এবার কলকাতাতে কেন স্থাপন হচ্ছে কি না হচ্ছে সেটা পরে আলোচনা করব। তার আগে আমরা যেটা বলব যে সেমিকন্ডাক্টর কি জিনিস? ওকে? সেমিকন্ডাক্টরকে একদম দেশি পাতি ভাষায় যেটা আপনারা জানেন সেটা হচ্ছে চিপসেট যাকে বলা হয়। ওকে? আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে মাইকটা রয়েছে সেটার মধ্যে চিপসেট লাগানো রয়েছে। সেজন্য আমার কথাবার্তায় আমার চারপাশে কিন্তু ফ্যান চলছে। দেখতে পারবেন যে চুল উঠছে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ফ্যানের আওয়াজটা কিন্তু এখানে কিন্তু প্রবেশ করছে না। ওকে? কারণ কি এটার মধ্যে চিপসেট লাগানো আছে, সেই চিপসেটটা কিন্তু সেটাকে কন্ট্রোল করছে পুরোপুরিভাবে। সামনে আমার কিন্তু কি রয়েছে কম্পিউটার রয়েছে, এদিকে মনিটর রয়েছে, এদিকে কি রয়েছে ল্যাপটপ রয়েছে। পুরোপুরিভাবে কিন্তু এগুলা কিন্তু চিপসেট দিয়ে তৈরি। আপনি একটা কথা শুনে দেখবেন যারা ইয়ং জেনারেশন ভিডিও দেখছেন, কারণ আমার যে মোবাইলে যে বেসিক্যালি যারা ভিডিও দেখে থাকেন, তারা বেসিক্যালি ২৫ বছরের উপরে ভিডিও দেখে থাকেন। ওকে? যারা ২৫ বছরের বেশি ২৫ বছরের কম সংখ্যার লোক খুবই কম দেখে থাকেন। দেখুন এবার জিনিসটা কি দাঁড়াচ্ছে যে ২৫ বছরের উপরে যারা করছে তারা বুঝতে পারবেন যে প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে। স্মার্টফোনের মধ্যে কিন্তু একটা জিনিস রয়েছে যেটাকে আপনারা বলে থাকেন প্রসেসর। যেকোনো স্মার্টফোন যেকোনো কিছু কেনার সময় কিন্তু আপনি দেখাতে থাকেন যে সেটার ভিতরে প্রসেসর কিরকম রয়েছে। তো স্ন্যাপড্রাগন রয়েছে না মিডিয়াটেক রয়েছে কিংবা আইটেল এর প্রসেসর ল্যাপটপ কিনতে গেলে সেসব প্রত্যেকটা জিনিস তৈরি করতে কিন্তু কি দরকার? চিপসেট দরকার, সেমিকন্ডাক্টর দরকার। সেমিকন্ডাক্টর সবচেয়ে বেশি কে তৈরি করে? সবচেয়ে বড় কোম্পানি কোথায় রয়েছে? সবচেয়ে বড় কোম্পানি রয়েছে তাইওয়ানে রয়েছে। তাইওয়ান আপনারা সকলেই জানেন যে চায়নার পার্শ্ববর্তী একটা আইল্যান্ড কান্ট্রি। চায়না বারবার তাইওয়ানকে নেওয়ার চেষ্টা করছে। তাইওয়ানকে নেওয়ার এটাই কারণ হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু চিপসেট যেটাকে বলা হয় বেসিক্যালি সেমিকন্ডাক্টরের বড় ফ্যাক্টরি গুলো কিন্তু স্থাপন করা রয়েছে তাইওয়ানে। আর চায়না যদি তাইওয়ানকে কন্ট্রোল করে নেয়, পুরোপুরিভাবে যদি নিয়ে নেয়, চায়নার সাথে মিলিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু সেমিকন্ডাক্টরের যে বড় জিনিসগুলো কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু চায়নার সাথে মার্জ হয়ে যাবে। আর সেমিকন্ডাক্টর এত জরুরি কেন? আমরা সকলেই জানি যে ধীরে আমাদের দেশের মধ্যে, আমাদের দেশ বলছি, আমাদের পৃথিবীর মধ্যে ক্রুড অয়েল শেষ হয়ে যাচ্ছে। মানে পেট্রোলিয়াম শেষ হয়ে যাচ্ছে। একদিন পেট্রোলিয়াম শেষ হয়ে যাবে, একটা লিমিটেড পরিমাণে রয়েছে। এজন্য আমরা প্রত্যেকে কোথায় যাচ্ছি? ব্যাটারি চালিত গাড়িতে যাচ্ছি। প্রত্যেকটা কিছুতে কিন্তু ইলেকট্রনিক্স চলে আসছে। সবকিছুতে কিন্তু ব্যাটারি চালিত জিনিস। প্রত্যেকটা ইলেকট্রনিক কার থেকে শুরু করে সোলার সিস্টেম থেকে শুরু করে টিভি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল যত উন্নত জিনিস তৈরি হয়েছে সবকিছুর মধ্যে একটা জিনিস দরকার সেটা হচ্ছে চিপসেট। চিপসেট মানে সেমিকন্ডাক্টর। আর সেমিকন্ডাক্টর ছাড়া কিন্তু কোনোভাবেই চলবে না। যেমন আপনি লক্ষ্য করে থাকবেন যে করোনার সময় কিন্তু টাটা কোম্পানির গাড়ি হোক, বিভিন্ন কোম্পানির যে গাড়িগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচারিং হওয়া বন্ধ হয়ে গেছিল। কেন ম্যানুফ্যাকচারিং হওয়া বন্ধ হয়ে গেছিল? বেসিক্যালি সেগুলোর মধ্যে বেসিক্যালি যে চিপসেট দরকার হতো সেগুলো আসছিল চায়না থেকে। ওকে? চায়না কিংবা তাইওয়ান থেকে। কারণ তাইওয়ান হয়ে চায়না হয়ে তারপরে ইন্ডিয়াতে ঢুকে থাকে। তো সেহেতু সেখানে করোনা চলছিল প্রচুর পরিমাণে চায়না এবং তাইওয়ানের মধ্যে। সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু বহু কোম্পানি কিন্তু লসের মধ্যে ছিল। তারা কিন্তু গাড়ি তৈরি করতে পারছিল না। বিভিন্ন ল্যাপটপ, মোবাইল সবকিছুর কিন্তু দাম বেড়ে যাচ্ছিল। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই যে সেমিকন্ডাক্টর আছে সেটা বানাবে। এখন ইন্ডিয়াকে কেন এই দায়িত্বটা দিচ্ছে আমেরিকা? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে আমেরিকা কিন্তু বাংলাদেশের মধ্যে ইন্টারফেয়ার করে সেখানকার সরকার পরিবর্তন করেছে।
এবার ইন্ডিয়াও কিন্তু এটাতে প্রচন্ড রেগেছিল, কারণ শেখ হাসিনা আমাদের বন্ধু ছিল, তাকে সরানো হয়েছে। এবার ইন্ডিয়া গিয়ে কি করেছিল, ইন্ডিয়া গিয়ে আপনি 2-3 দিন আগে আমি একটা কিন্তু খবর বানিয়েছিলাম, যারা আমাদের চ্যানেল দেখে তারা বুঝতে পারবে। ওকে, বেসিক্যালি রাশিয়ার সাথে কার বন্ধুত্ব হয়ে গেছে, রাশিয়া কিন্তু বেসিক্যালি চায়না এবং ইন্ডিয়াকে একটা বন্ধুত্ব পর্যায়ে নিয়ে চলে এসেছে। এবার চায়না, রাশিয়া, ইন্ডিয়া তিনজন যেহেতু বন্ধু হয়ে গেছে, আমেরিকা আলাদা হয়ে গেছে, কারণ এই চারটা দেশই হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সামরিক শক্তি রয়েছে, অর্থনৈতিক শক্তি রয়েছে আমেরিকার কাছে। আমেরিকাকে টক্কর দিচ্ছে চায়না। রাশিয়ার কাছে সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্র রয়েছে, রাশিয়ার সাথে আমেরিকার তৈরি হয় না, চায়নার সাথে আমেরিকার তৈরি হয় না, ইন্ডিয়া, আমেরিকা এবং রাশিয়া দুটোকেই ভালোবেসে থাকে। ওকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, ইন্ডিয়া যেহেতু রাশিয়ার দিকে অগ্রসর হয়ে গিয়েছে, সুতরাং সেখান থেকে কিন্তু পিছন থেকে যে ব্যাকআপ ছিল যে আমেরিকাকে এখন ভাবছে যে ইন্ডিয়া যদি চায়না এবং রাশিয়ার সাথে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা একা পড়ে যাবে। এবার ইন্ডিয়াকে খুশি করতে কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়া গিয়েছে, এখন কোয়াডের মিটিং চলছে, এর মাঝখানে কিন্তু 2-3টা ডিল হয়ে গেছে। একটা হচ্ছে বেসিক্যালি হয়ে গেছে এখন ড্রোন ডিল। আমরা প্রত্যেকে জানি যে সব জায়গায় কিন্তু এখন বেসিক্যালি অস্ত্র-শস্ত্রের দিক থেকে ড্রোন দিয়ে হামলা হয়। এর জন্য ড্রোন দিয়ে হামলা হয় বেসিক্যালি। ড্রোন কি করা হয় বেসিক্যালি, সেটার ভিতরে কোনো লোক বসে না। সেটা গিয়ে একটা জায়গায় গিয়ে অ্যাটাক করে দেয়। সেটা আমরা দেখেছি কাশ্মীরের মধ্যে পাকিস্তান ড্রোন দিয়ে অ্যাটাক করছে, কিংবা আমরা দেখেছি মণিপুরের মধ্যে ড্রোন অ্যাটাক হচ্ছে। সুতরাং ড্রোন টেকনোলজি কিন্তু এখন সবচেয়ে জরুরি। এজন্য আমরা আমেরিকার কাছ থেকে ড্রোন টেকনোলজিটা নেওয়ার চেষ্টা করছি। যে আমেরিকার বড় কোম্পানিগুলো ইন্ডিয়াতে এসে কি করুক, ড্রোন বানাক এবং ড্রোন টেকনোলজি হয়ে থাকুক। যেমন আমরা ইন্ডিয়া যখন রাশিয়ার সাথে বেসিক্যালি কোন অস্ত্রটা বানিয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মোস মিসাইল। ব্রহ্মোস মিসাইল কার সাথে বানিয়েছিলাম? আমরা রাশিয়ার সাথে বানিয়েছিলাম। রাশিয়া এবং ইন্ডিয়া যৌথভাবে বানিয়েছিল। ঠিক তেমনি আমরা চাচ্ছি যে ড্রোন মিসাইল কিভাবে তৈরি করা হবে, বেসিক্যালি ড্রোন যে রয়েছে, ড্রোন তৈরি করা হবে ইন্ডিয়া এবং আমেরিকা মিলে। ওকে, তো সেদিকেও ঠিক ছিল। আর সেমিকন্ডাক্টরের যেটা হচ্ছে, এই যে ড্রোন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তৈরি করতে এখন দরকার হচ্ছে সেমিকন্ডাক্টর। আর এই সেমিকন্ডাক্টরই বানানোর জন্য যে ফক্সকন কোম্পানির সাথে আমাদের দেশের একটা কোম্পানি ছিল বেদান্তা গ্রুপ, সেই বেদান্তা গ্রুপের সাথে কিন্তু মানে কথাবার্তা চলছিল। সেই বেদান্তা গ্রুপও কিন্তু পরবর্তীকালে সরে যায়। ওকে, বেদান্তা গ্রুপ যায় না, ফক্সকন কোম্পানি সরে যায়। তো এখন আমেরিকাকে বলা হচ্ছে যে ইন্ডিয়াকে যদি এই টেকনোলজি দিয়ে দেয়, তাহলে ইন্ডিয়ার সাথে একটু আমেরিকার বন্ধুত্ব বাড়বে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে কি ঘটবে কি না ঘটবে সেটার দিকে সবাই লক্ষ্য করে রেখেছে। এবার আসি আমরা দেশের পলিটিক্সে। দেশের পলিটিক্সে কি আমরা আগের দিনই মানে বলেছিলাম যে কেন্দ্র সরকার বাঁচাতে গেলে একমাত্র এখন বিকল্প রয়েছে পুরোপুরিভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। কেন মমতা ব্যানার্জির কথা বলছি? ২০২৫ বিহারে ভোট রয়েছে। আর নীতিশ কুমার যেকোনো সময় কিন্তু ইন্ডিয়া জোট থেকে সরে গিয়ে কিন্তু বেসিক্যালি তেজস্বী যাদবের সাথে জোট বাঁধতে পারে। এটা একদম 99% এর কাছাকাছি, 95% বলবো, 99 বলবো না, 95% কিন্তু পুরোপুরিভাবে চান্স রয়েছে। কারণ বিহারের পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে। বিহারের পলিটিক্সটা এইজন্য চেঞ্জ হচ্ছে, যদি নীতিশ কুমার তেজস্বী যাদবের সাথে কিন্তু পুরোপুরিভাবে যে গঠবন্ধন যদি না করে, সেক্ষেত্রে কিন্তু প্রশান্ত কিশোর নিজের কিন্তু বেসিক্যালি জনসত্তা বানিয়ে ফেলেছে। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভোট কাটার চেষ্টা হবে, এবং নীতিশ কুমার নিজের কিন্তু সিট হারাতে চেষ্টা মানে পুরোপুরিভাবে কিন্তু একটা ভীত অবস্থায় রয়েছে যে যেকোনো সময় সিট কিন্তু সরে যেতে পারে। এজন্য নীতিশ কুমার যেকোনো সময় বেরিয়ে কিন্তু তেজস্বী যাদবের সাথে, আগে যে লালু প্রসাদ যাদবের যে টিম রয়েছে, পুরোপুরি আরজেডি যাকে রাজাদ বলা হয়, তার সাথে কিন্তু জোট করার চেষ্টা করবে। আর তার সাথে যদি জোট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে যাবে। বিজেপির কিন্তু সাথ ছেড়ে দিবে। এবার যেটা সবচেয়ে বেশি সমস্যার বিষয় দাঁড়াবে, সেখানে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট বেসিক্যালি এনডিএ গভর্নমেন্ট বেঁচে থাকবে না, এবং ইন্ডিয়া জোট কিন্তু নিজের সরকার গঠন করতে চেষ্টা করবে। তো নরেন্দ্র মোদীর মনেও এটা রয়েছে যে আমার সিংহাসন চলে যেতে পারবে। এক্ষেত্রে যে নীতিশ এবং নানির সরকার, যাকে আমরা বলে থাকি, যে এই বছর যে 240টা সিট পেয়েছিল বেসিক্যালি বিজেপি, সেক্ষেত্রে বাকি সিটগুলো কিন্তু না নি। ওকে, না বলতে হচ্ছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। ওকে, নানির সরকার আমরা বলে থাকি সেটা বেসিক্যালি। তো এরা কিন্তু পুরোপুরিভাবে সহযোগিতা করছে। এবার সেই জায়গা থেকে নরেন্দ্র মোদীর মনে একটা ভয় রয়েছে যে এই দুটো পার্টির মধ্যে থেকে যদি নীতিশ কুমারও বেরিয়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে নরেন্দ্র মোদী। তার কিন্তু সিট চলে যাবে। তিনি কিন্তু আর প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ তার দলের মধ্যে যে পরিমাণ কোন্দল সৃষ্টি হয়েছে, আরএসএস যেভাবে চাপ সৃষ্টি করছে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একজন ব্যক্তি কিন্তু তাকে মানে বাস ঠেকিয়ে কিন্তু আটকে রাখতে পারে। সেটা হচ্ছে বেসিক্যালি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেসকে খুশি করার জন্য কিন্তু পুরোপুরিভাবে বঙ্গ বিজেপি রয়েছে যে এখন পুরোপুরিভাবে চুপ হয়ে গেছে। আর এখানে সবচেয়ে বেশি লস হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে ছিল না, তিনি তৃণমূল থেকে জাম্প করেছেন। সুতরাং বিজেপি কিন্তু কোনোভাবেই কিন্তু নরেন্দ্র মোদী কোনোভাবেই হচ্ছে বেসিক্যালি শুভেন্দু অধিকারীর প্রতি কিন্তু সহানুভূতি প্রকাশ করবে না। কারণ তিনি তার দলের না। তিনি ছোট থেকে আসেননি, কিংবা একদম গোড়ার থেকে বিজেপির সাথে যুক্ত না। তিনি তৃণমূল কংগ্রেসের লোক ছিলেন। ওকে? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী পুরোপুরিভাবে কিন্তু বেসিক্যালি মমতা ব্যানার্জির জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা জায়গাটা নেওয়ার চেষ্টা করতে পারছে না। এবং মমতা ব্যানার্জি যে পরিমাণে বাজিমাত করেছে এই জায়গাটাতে দাঁড়িয়ে, কিন্তু একদম ভাবনার বাইরে। পুরোপুরিভাবে এখন আমেরিকাতে গিয়ে নরেন্দ্র মোদী বলছে যে কলকাতাতে কি করা হোক, সেমিকন্ডাক্টরের একটা সেটআপ করা হোক, আমেরিকা সেটা সেটআপ করবে। কারণ সবচেয়ে বেশি আমরা জানি সবচেয়ে বেশি আইটি হাব কোথায় রয়েছে? ব্যাঙ্গালোরে রয়েছে, চেন্নাইতে রয়েছে। যত বড় কোম্পানি রয়েছে, যে এর আগে যে আমি বললাম যে বেদান্তা গ্রুপের সাথে যে ফক্সকন ইন্ডাস্ট্রি যে বেসিক্যালি একটা টাই আপ হয়েছিল, তারা সেমিকন্ডাক্টর বানাবে, সেটা বেসিক্যালি তারা বানানোর চেষ্টা করেছিল একদম ব্যাঙ্গালুরুর মধ্যে। কারণ ব্যাঙ্গালোর আইটি সেক্টর, আইটি হাব বলা হয়ে থাকে, সেখানে করার চেষ্টা করছিল। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল যে বেশিরভাগ কোম্পানি কিন্তু
দক্ষিণ ভারতে চলে যায়। কিন্তু এখানে উত্তর ভারতে পশ্চিমবঙ্গে কেন আসছে সেটা কিন্তু সবচেয়ে বড় একটা চিন্তা ভাবনার বিষয়, এবং নরেন্দ্র মোদী চাইলে কিন্তু এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু কলকাতাতেই সেটা নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে কিন্তু খুশি করার চেষ্টা করছে। কারণ মমতা ব্যানার্জির উপর একটা ট্যাগলাইন রয়েছে, সেটা হচ্ছে তিনি পশ্চিমবঙ্গে শিল্প আনতে পারেননি। পশ্চিমবঙ্গে শিল্প আসছে না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কোম্পানি এখন আসেনি। ঠিক তেমনি হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এই ট্যাগলাইনটা যে রয়েছে সেটা কিন্তু সরানোর চেষ্টা করছে। আর আমি এটাও বলে রাখছি যে সেই যে আমেরিকান কোম্পানিটা আসবে, এটা ভারতের মধ্যে কোনো একটা কোম্পানির সাথে টাই আপ করবে। আর সেই কোম্পানিটা হবে টাটা। আমি আগেই বলে যাচ্ছি, টাটাই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেমিকন্ডাক্টরের দিকে দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে আমি সেটা বলে রাখি। কারণ টাটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি তৈরি করছে, ইলেকট্রিক ভেহিকল। আইপিএল এরও দেখবেন স্পন্সর কিন্তু টাটারই ছিল, ইলেকট্রিক ভেহিকলের ছিল। বেসিক্যালি টাটার মানে ক্ষণে করে কি দরকার হচ্ছে? সেমিকন্ডাক্টরের দরকার হচ্ছে। সেজন্য কিন্তু সেমিকন্ডাক্টরের জন্য টাই আপ সবচেয়ে বেশি করার চেষ্টায় রয়েছে একটা বেদান্তা গ্রুপ করতে পারে, অথবা টাটা করতে পারে। যদি টাটা করে, আমার তো মনে হয় টাটা করলে কিন্তু পুরোপুরিভাবে খেলাটা বদলে যাবে, এবং বঙ্গ বিজেপিতে যে এখন বর্তমানে যে পুরোপুরিভাবে একটা বিরোধী পক্ষের ভূমিকায় রয়েছে শুভেন্দু অধিকারী, তার কিন্তু সমস্যা হবে। কারণ নরেন্দ্র মোদী কিন্তু দেখবে না, প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে কেন্দ্র রাজনীতি ১ম এ বাঁচানো দরকার। কারণ কেন্দ্র রাজনীতিতে পাওয়ার বেশি, বঙ্গ রাজনীতিতে তো পাওয়ার নেই। হয়তো মমতা ব্যানার্জিকে আরো ১-২ বছরের টাইম দিয়ে দিবে। মানে ১-২ বার আরো মুখ্যমন্ত্রী হওয়ার চান্স দিয়ে দিবে। কিন্তু পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ হতে দিবে না। এই জায়গাটা কিন্তু খেলার একটা পুরোপুরিভাবে জায়গা পড়ে গিয়েছে। তো ভবিষ্যতে কি হয় দেখা যাবে, কিন্তু শুভেন্দু অধিকারীও কিন্তু প্রচন্ড চাপে রয়েছে। এরপরে দেখা যাবে কি হবে, কি না হবে, কোথায় খেলা যাবে, কি করা হবে। প্রত্যেকটা ব্যাপার কিন্তু রয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির উপর যে একটা ট্যাগলাইন ছিল যে শিল্প আনতে পারেনি। তো সেই শিল্প আনার কিন্তু ট্যাগলাইনটা কিন্তু সরছে ধীরে, ধীরে। হয়তো খুব দ্রুত শিল্প আসবে, এবং নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছে যে আমাকে কিন্তু মমতা ব্যানার্জির সাথেই চলতে হবে। কারণ আমরা এর আগেও দেখেছি তৃণমূল কংগ্রেস এনডিএর সাথে জোট গঠন করেছিল অনেক বছর আগে। ওকে? তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজনীতি এভাবেই মোড় নেয়। আমরা কিন্তু এবার রাজনীতি এইভাবেই দেখতে পারি যে খেলা কিভাবে ঘুরে যাচ্ছে। শুভেন্দু অধিকারী এটা চিন্তার বিষয় রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী পুরোপুরিভাবে চেঁচামেচি করে যাচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ২০২৬ এর মধ্যে। আর নেক্সট প্রধানমন্ত্রী ভোট কিন্তু ২০২৯ এ। সুতরাং ২০২৬ পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জিকে রাখতে হবে। ওকে? না রাখলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। যদি ২০২৬ এ মমতা ব্যানার্জি জিততে না পারে, সেক্ষেত্রে কিন্তু যে বেসিক্যালি যতগুলা সংসদ রয়েছে তারা যদি সাপোর্ট না করে, পরবর্তীকালে যদি নরেন্দ্র মোদীর সরকার ভেঙে যাওয়ার দিকে চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী একদম অসহায় পড়ে যাবে, এবং তাকে হয়তো লোক ভুলে যাবে আর ৫-১০ বছর পরে, যদি এখন সরকার ভেঙে পড়ে। ওকে? সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, ওর মাথায় বুদ্ধি রয়েছে, তিনি রাজনীতির জন্য কোনো কিছু করতে পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখন কিছু বলব না। ভবিষ্যতে কি হয় সেটার দিকে আমরা নজর রাখবো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।